আসসালামু আলাইকুম। আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ প্রতিবেদনে। দেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবীর জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ প্রতীক্ষা, অসংখ্য আলোচনা, হাজারো জল্পনা কল্পনা এবং বারবার পিছিয়ে যাওয়ার হতাশার পর অবশেষে একটি নির্দিষ্ট সময়সীমা পাওয়া গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ঠিক ৫টায় প্রকাশিত হবে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের সরকারি গেজেট। এই একটি ঘোষণাই আজ সারা দেশের সরকারি দপ্তর থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মানুষের মুখে মুখে এখন একটাই প্রশ্ন, এই নতুন পে স্কেলে আসলে কি থাকছে? কতটুকু বাড়বে বেতন? কিভাবে কার্যকর হবে এই নতুন কাঠামো? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ২ ধাপে বাস্তবায়নের এই সিদ্ধান্তটি আসলে সরকারি কর্মচারীদের জন্য কতটুকু সুবিধাজনক আর কতটুকুই বা অসুবিধার কারণ হতে পারে। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব নবম পে স্কেলের প্রতিটি দিক নিয়ে। শুধু বেতন বৃদ্ধির সংখ্যা নয়, বরং এই পে স্কেলের পেছনের অর্থনৈতিক বাস্তবতা, সরকারের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, ২ ধাপে বাস্তবায়নের প্রভাব এবং এর দীর্ঘমেয়াদী পরিণতি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার চেষ্টা করব আমরা। কারণ আমরা বিশ্বাস করি, একজন সরকারি চাকরিজীবী শুধু সংখ্যা জানলেই চলে না, তাকে বুঝতে হবে পুরো বিষয়টির প্রেক্ষাপট। তাহলেই তিনি সঠিকভাবে নিজের আর্থিক পরিকল্পনা সাজাতে পারবেন। প্রথমেই আসা যাক আজকের ঘোষণার প্রেক্ষাপটে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ একটি জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এবং বেতন কমিশনের সদস্যবৃন্দ। দীর্ঘ আলাপ আলোচনা এবং বিভিন্ন দিক পর্যালোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছানো হয় যে আর দেরি না করে আগামীকালই গেজেট প্রকাশ করা হবে। এই ঘোষণাটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ, কারণ দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা একটি নির্দিষ্ট তারিখের জন্য অপেক্ষা করছিলেন। বারবার তারিখ পিছিয়ে যাওয়ায় একটি অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছিল। আজকের এই ঘোষণা সেই হতাশাকে অনেকটাই দূর করেছে বলা যায়। তবে এই ঘোষণার সঙ্গে প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন, যেটি না বুঝলে পুরো বিষয়টি অস্পষ্ট থেকে যাবে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এমন নয় যে একবারে পুরো পে স্কেল কার্যকর করা সম্ভব। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব, আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, দেশের অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতির চাপ এবং রাজস্ব আদায়ের বর্তমান সীমাবদ্ধতা, এই সব কিছু মিলিয়ে সরকারের সামনে এখন একটুটিই পথ খোলা ছিল, আর সেটি হলো ২ ধাপে পে স্কেল বাস্তবায়ন করা। এই সিদ্ধান্তটি হয়তো অনেকের কাছে প্রথমে হতাশাজনক মনে হবে, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে এটি আসলে একটি বাস্তবসম্মত এবং দূরদর্শী পদক্ষেপ। এখন বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করা যাক ২ ধাপে বাস্তবায়ন বলতে আসলে কি বোঝায় এবং এটি একজন সাধারণ সরকারি কর্মচারীর জীবনে কিভাবে প্রভাব ফেলবে। ধরুন, একজন সরকারি কর্মচারীর বর্তমান মূল বেতন ২২,০০০ টাকা। নবম পে স্কেল অনুযায়ী তার নতুন বেতন নির্ধারিত হয়েছে ৩২,০০০ টাকা, অর্থাৎ মোট বৃদ্ধির পরিমাণ ১০,০০০ টাকা। যদি এটি একবারে কার্যকর হতো তাহলে তিনি এখনই ১০,০০০ টাকা বেশি পেতেন, কিন্তু ২ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে তার বেতন বাড়বে ৫,০০০ টাকা, অর্থাৎ তার বেতন দাঁড়াবে ২৭,০০০ টাকায়। এরপর দ্বিতীয় ধাপে বাকি ৫,০০০ টাকা যোগ হয়ে তার বেতন পৌঁছাবে পূর্ণ ৩২,০০০ টাকায়। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে ঠিকই, কিন্তু চূড়ান্ত ফলাফলে তিনি পূর্ণ সুবিধাই পাবেন। এই পরিকল্পনার পেছনে সরকারের একটি সুস্পষ্ট আর্থিক যুক্তি রয়েছে। বাংলাদেশে বর্তমানে সরকারি কর্মচারীর সংখ্যা কয়েক লক্ষ। যদি একবারেই সবার বেতন পূর্ণমাত্রায় বাড়ানো হয় তাহলে প্রতি মাসে সরকারের অতিরিক্ত ব্যয় হবে হাজার হাজার কোটি টাকা। এই বিশাল আর্থিক চাপ একটি উন্নয়নশীল দেশের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হতে পারে, বিশেষ করে যখন আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে টাকার মান, আমদানি ব্যয়, জ্বালানি তেলের মূল্য এবং অন্যান্য অর্থনৈতিক সূচকগুলো চাপের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে হঠাৎ করে বিশাল আর্থিক বোঝা চাপিয়ে নিলে দেশের সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে, যেটি শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কেই আরও বাড়িয়ে দেবে। তাই 2 ধাপে বাস্তবায়ন করে সরকার এই ঝুঁকিটিকে কমাতে চাইছে। এবার আসা যাক নবম পে স্কেলের বিস্তারিত দিকগুলো নিয়ে। শুধু মূল বেতন নয়, এই পে স্কেলের সঙ্গে জড়িয়ে আছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যা একজন সরকারি কর্মচারীর সার্বিক আর্থিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। সবার আগে আসি বাড়ি ভাড়া ভাতার প্রসঙ্গে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের একটি নির্দিষ্ট অনুপাতে নির্ধারিত হয়। ঢাকা মহানগর, বিভাগীয় শহর এবং জেলা ও উপজেলা পর্যায়ে এই অনুপাত ভিন্ন ভিন্ন। মূল বেতন বাড়লে স্বাভাবিকভাবেই এই ভাতার পরিমাণও বাড়বে। বর্তমানে যিনি ঢাকায় চাকরি করছেন এবং বাড়ি ভাড়া ভাতা পাচ্ছেন মাসে 7 থেকে 8 হাজার টাকা, নতুন স্কেলে সেটি 10 থেকে 12 হাজার টাকায় উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন, কারণ ঢাকাসহ বড় শহরগুলোতে বাড়ি ভাড়া প্রতিনিয়ত বাড়ছে এবং কর্মচারীরা বর্তমান ভাতায় সেই বাড়ি ভাড়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছেন। এরপর আসে চিকিৎসা ভাতার বিষয়। দেশের স্বাস্থ্যসেবার খরচ গত কয়েক বছরে আশঙ্কাজনক হারে বেড়েছে। ডাক্তারের ফি, ওষুধের দাম, ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষার মূল্য, হাসপাতালে ভর্তির খরচ প্রতিটি ক্ষেত্রেই একজন সাধারণ মানুষের জন্য বহন করা কঠিন হয়ে উঠছে। সরকারি কর্মচারীরা যে চিকিৎসা ভাতা পান সেটি অনেক দিন ধরেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নবম পে স্কেলে এই ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। চিকিৎসা ভাতা যদি মাসে 500 থেকে বেড়ে 2000 বা তারও বেশি হয়, তাহলে একজন কর্মচারীর পরিবারের স্বাস্থ্যসেবার ব্যয় বহন করতে অনেকটাই সুবিধা হবে। যাতায়াত ভাতার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া কয়েক বছরে দ্বিগুণ হয়ে গেছে। অটোরিকশা, বাস, রিকশা সবকিছুতেই ভাড়া বেড়েছে, কিন্তু সরকারি কর্মচারীদের যাতায়াত ভাতা সেই তুলনায় বাড়েনি। ফলে প্রতিদিনের অফিস যাতায়াতের খরচটা অনেকের জন্যই একটা বড় আর্থিক চাপ হয়ে দাঁড়িয়েছে। নতুন পে স্কেলে এই ভাতারও সমন্বয় করা হবে বলে আশা করা হচ্ছে। এখন একটু হিসাব করে দেখা যাক সব মিলিয়ে একজন কর্মচারী কতটুকু সুবিধা পেতে পারেন। ধরা যাক একজন কর্মচারীর বর্তমান মূল বেতন 22,000 টাকা এবং সব ভাতা মিলিয়ে তার মোট মাসিক আয় 30,000 টাকা। নতুন পে স্কেলের প্রথম ধাপে তার মূল বেতন হল 27,000 টাকা। এই বেতনের উপর ভিত্তি করে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা পুনর্নির্ধারিত হলে এবং সব মিলিয়ে ধরলে তার মোট আয় দাঁড়াতে পারে 33 থেকে 35,000 টাকার কাছাকাছি। অর্থাৎ শুধু মূল বেতনে 5,000 টাকা বাড়লেও ভাতাসহ মোট আয় বাড়তে পারে 7 থেকে 8,000 টাকা পর্যন্ত। এটি একটি উল্লেখযোগ্য বৃদ্ধি, যা একটি পরিবারের দৈনন্দিন জীবনযাত্রার মানে সত্যিকারের পার্থক্য তৈরি করতে পারে। এবার আসা যাক ইনক্রিমেন্টের বিষয়ে। সরকারি চাকরিজীবীরা প্রতি বছর যে বার্ষিক ইনক্রিমেন্ট পান সেটি তাদের মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে নির্ধারিত হয়। বর্তমান বেতন কাঠামোতে এই ইনক্রিমেন্টের পরিমাণ বিভিন্ন গ্রেডে বিভিন্ন রকম। নতুন পে স্কেলে যেহেতু মূল বেতনই বাড়ছে, স্বাভাবিকভাবেই ইনক্রিমেন্টের পরিমাণও বাড়বে। যে কর্মচারী আগে প্রতি বছর 1,000 টাকা ইনক্রিমেন্ট পেতেন, নতুন স্কেলে সেটি 1,500 থেকে 2,000 টাকায় উন্নীত হতে পারে। প্রথম শুনতে এই পার্থক্যটা খুব বড় মনে না হলেও দীর্ঘমেয়াদে এর প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি কোনো কর্মচারীর চাকরি জীবনে আরও 20 বছর বাকি থাকে, তাহলে প্রতি বছর অতিরিক্ত 500 থেকে 1,000 টাকা ইনক্রিমেন্টের কারণে তার মোট আয় দীর্ঘমেয়াদে লক্ষাধিক টাকা বেশি হবে। পেনশনভোগীদের জন্য এই পে স্কেল একটি বড় সুসংবাদ বহন করছে। বাংলাদেশের সরকারি পেনশন ব্যবস্থায় একজন কর্মচারী অবসর নেওয়ার সময় তার শেষ প্রাপ্ত মূল বেতনের উপর ভিত্তি করে পেনশনের পরিমাণ নির্ধারিত হয়। নতুন পে স্কেলে যেহেতু মূল বেতন বাড়ছে, আগামী দিনগুলোতে যারা অবসরে যাবেন তারা স্বাভাবিকভাবেই বেশি পেনশন পাবেন, আর যারা ইতিমধ্যে অবসরে গেছেন তাদের ক্ষেত্রেও পে স্কেল পুনর্নির্ধারণের প্রভাব পড়ে। কারণ সরকার সাধারণত নতুন পে স্কেল চালু হলে অবসরপ্রাপ্তদের পেনশনও নতুন কাঠামো অনুযায়ী সমন্বয় করে।
আগে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যেখানে ১৫,০০০ টাকা পেনশন পেতেন, নতুন স্কেলের কারণে সেটি বেড়ে ২০,০০০ বা তারও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বয়স্ক মানুষদের জন্য এই বাড়তি আয়টা চিকিৎসা খরচ, ওষুধের দাম এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মেটাতে অত্যন্ত সহায়ক। পদোন্নতির ক্ষেত্রেও নতুন পে স্কেলের প্রভাব উপেক্ষা করার সুযোগ নেই। নবম পে স্কেলে বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান পুনর্নির্ধারিত হবে। ফলে পদোন্নতি পেলে কর্মচারীরা আগের চেয়ে বেশি আর্থিক সুবিধা পাবেন। এটি পদোন্নতির প্রতি কর্মচারীদের আগ্রহ এবং মনোবল দুটোকেই বাড়াবে। একজন কর্মচারী যখন দেখবেন যে পদোন্নতি পেলে তার আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে, তখন তিনি আরও বেশি পরিশ্রম করতে অনুপ্রাণিত হবেন, দক্ষতা বাড়াতে চেষ্টা করবেন এবং প্রশিক্ষণ ও উন্নয়নে বেশি মনোযোগ দেবেন। এটি শেষ পর্যন্ত সরকারি প্রশাসনের সামগ্রিক দক্ষতা ও গুণমান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ২ ধাপে বাস্তবায়নের সময়সীমা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল রয়েছে। যদিও গেজেট প্রকাশের আগেই চূড়ান্তভাবে বলা সম্ভব নয় কতদিনের মধ্যে দ্বিতীয় ধাপ কার্যকর হবে, তবে পূর্ববর্তী পে স্কেলগুলোর অভিজ্ঞতা থেকে একটা ধারণা পাওয়া সম্ভব। সাধারণত প্রথম ধাপ গেজেট প্রকাশের পরপরই বা স্বল্পতম সময়ের মধ্যে কার্যকর করা হয়। দ্বিতীয় ধাপের জন্য সাধারণত ১ থেকে ২ বছরের একটা সময় নেওয়া হয়, যাতে সরকার তার আর্থিক প্রস্তুতি সম্পন্ন করতে পারে। এই বিষয়ে সর্বশেষ তথ্য গেজেটেই থাকবে বলে আশা করা যায়। তবে একটি বিষয় মাথায় রাখা দরকার, দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার সময় সরকার চাইলে সেই সময়ের অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আদায়ের অবস্থা এবং সামগ্রিক আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে। যদি অর্থনীতি দ্রুত শক্তিশালী হয় এবং সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়ে, তাহলে নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় ধাপ কার্যকর হতে পারে। আবার যদি পরিস্থিতি আরও জটিল হয়, তাহলে সময়সীমা বাড়তেও পারে। এই অনিশ্চয়তাটাই হয়তো অনেক কর্মচারীর জন্য কিছুটা উদ্বেগের কারণ। তবে বাস্তবতা মেনে নিয়েই এগিয়ে যাওয়াটাই শ্রেয়। এখন একটু বড় দৃষ্টিতে বিশ্লেষণ করা যাক এই পে স্কেলের সামষ্টিক অর্থনৈতিক প্রভাব। একজন অর্থনীতিবিদের চোখে দেখলে এই পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের সুবিধা প্রদানের বিষয় নয়, এটি পুরো অর্থনীতিতে একটি শক্তিশালী ইতিবাচক ধাক্কা দেবে। কারণ যখন কয়েক লক্ষ পরিবারের মাসিক আয় বাড়ে, তখন তারা বেশি খরচ করতে পারেন। এই অতিরিক্ত অর্থ বাজারে আসে, পণ্য ও সেবার চাহিদা বাড়ে, উৎপাদন বাড়ে, ব্যবসায়িক কর্মকাণ্ড গতিশীল হয় এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। অর্থশাস্ত্রের ভাষায় এটিকে বলা হয় মাল্টিপ্লায়ার ইফেক্ট বা বহুগুণক প্রভাব। একটি পরিবারের আয় বাড়লে সেই অর্থ একাধিক হাত ঘুরে বহু মানুষের জীবনে পৌঁছায়। উদাহরণ হিসেবে ধরুন, একজন সরকারি কর্মচারীর মাসে ৫,০০০ টাকা বাড়তি আয় হলো। তিনি হয়তো ২,০০০ টাকা সন্তানের পড়াশোনায় খরচ করবেন। এই ২,০০০ টাকা যাবে স্কুলে, কোচিং সেন্টারে, বইয়ের দোকানে। সেখান থেকে শিক্ষক, দোকানদার, মুদ্রণ শিল্পের শ্রমিক তারাও কিছু বাড়তি আয় পাবেন। ১,০০০ টাকা হয়তো যাবে বাজারে, শাকসবজি, মাছ, মাংস কিনতে। সেই টাকা যাবে কৃষকের কাছে, মাছ ব্যবসায়ীর কাছে, পরিবহন শ্রমিকের কাছে। বাকি ২,০০০ হয়তো যাবে বাড়তি বাড়ি ভাড়া মেটাতে বা কোনো পরিবারের সদস্যের চিকিৎসায়। দেশের কয়েক লক্ষ কর্মচারীর এই একযোগে আয় বৃদ্ধি অর্থনীতিতে যে ইতিবাচক গতি তৈরি করবে, তার মোট প্রভাব হবে বিশাল। এই পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সরকারি চাকরির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বৃদ্ধি পাবে। আমাদের দেশে উচ্চশিক্ষিত মেধাবী তরুণরা প্রায়ই সরকারি চাকরির পরিবর্তে বেসরকারি খাতে, বহুজাতিক কোম্পানিতে বা বিদেশে কাজ করতে বেশি আগ্রহী হন। এর পেছনে একটি বড় কারণ হল বেতনের পার্থক্য। বেসরকারি খাতে অনেক ক্ষেত্রে বেশি বেতন দেওয়া হয়, যেটি সরকারি চাকরি দিতে পারে না। তবে নতুন পে স্কেলে যদি বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ে এবং সঙ্গে থাকে নিরাপদ চাকরি, নিয়মিত ইনক্রিমেন্ট, নিশ্চিত পেনশন, চিকিৎসা সুবিধা এবং পদোন্নতির সুযোগ, তাহলে সরকারি চাকরির সামগ্রিক আকর্ষণ অনেক বাড়বে। এর ফলে সরকারি প্রশাসনে মেধাবী ও দক্ষ কর্মীর সংখ্যা বাড়বে, যা দীর্ঘমেয়াদে দেশের শাসন ব্যবস্থার মানোন্নয়নে সহায়ক হবে। তবে এই পে স্কেলকে ঘিরে একটি বাস্তব উদ্বেগও রয়েছে, যেটি উপেক্ষা করা ঠিক হবে না। সেটি হলো মুদ্রাস্ফীতির ঝুঁকি।
যখন বাজারে একসঙ্গে অনেক বেশি টাকা আসে তখন পণ্য ও সেবার দাম বাড়তে পারে, বিশেষ করে বাড়ি ভাড়া, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং শিক্ষা খাতে এই চাপটা বেশি পড়ে। যদি এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে বেতন বাড়লেও কার্যত ক্রয় ক্ষমতা বাড়বে না। তাই সরকারকে পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি মূল্য নিয়ন্ত্রণের বিষয়েও কঠোর নজর রাখতে হবে। 2 ধাপে বাস্তবায়নের এই কৌশলটি অনেকটাই এই উদ্বেগকে মাথায় রেখেই নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। একবারে সব না বাড়িয়ে ধীরে ধীরে বাড়ালে বাজারে এই আঘাতটা হঠাৎ না এসে ধীরে আসে, যা বাজার ব্যবস্থাপনায় সুবিধাজনক। এই পুরো প্রেক্ষাপটে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়। নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি একটি দীর্ঘমেয়াদী কর্মকৌশলের অংশ। এই কাঠামোর উপর ভিত্তি করে আগামী 5 থেকে 10 বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন, পদোন্নতি, পেনশন এবং অন্যান্য সুবিধা পরিচালিত হবে। ভবিষ্যতের সব নীতিমালা এই ভিত্তির উপর দাঁড়াবে। তাই এই পে স্কেলটি যত বেশি সুচিন্তিত এবং বাস্তবসম্মত হবে, সেটি তত বেশি দীর্ঘস্থায়ী কল্যাণ নিশ্চিত করবে। আর সেই বিবেচনায় 2 ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তটিকে একটি পরিপক্ক ও দায়িত্বশীল পদক্ষেপ হিসেবেই বিবেচনা করা উচিত। সারা দেশের সরকারি চাকরিজীবীরা এখন আগামীকাল বিকেল 5টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। গেজেটটি প্রকাশিত হলেই পরিষ্কার হবে ঠিক কোন গ্রেডে কতটুকু বেতন বাড়বে, ভাতাগুলো কিভাবে পরিবর্তিত হবে, 2 ধাপের মধ্যে সময়ের ব্যবধান কতটুকু হবে এবং অনেক গুরুত্বপূর্ণ বিস্তারিত এইসব প্রশ্নের উত্তর গেজেটেই মিলবে এবং সেটি প্রকাশিত হওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে আসব। এই মুহূর্তে একটি কথাই স্পষ্ট, লাখো মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে থাকা এই পে স্কেলটি শুধু একটি সরকারি দলিল নয়, এটি আশার প্রতীক, পরিবর্তনের সংকেত এবং একটি সম্মানজনক জীবনযাপনের প্রতিশ্রুতি। সরকারি চাকরিজীবীরা যারা দিনের পর দিন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন, তারা অবশ্যই একটি ন্যায্য ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো পাওয়ার দাবিদার। নবম পে স্কেল সেই দাবিটিকেই পূরণ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আগামীকাল বিকেলে গেজেটটি প্রকাশিত হওয়ার পর দেশের কোটি মানুষের চোখ থাকবে সেই কাগজের প্রতিটি পাতায়, প্রতিটি লাইনে। আর আমরা সেই মুহূর্তের জন্য প্রস্তুত থাকব সম্পূর্ণ এবং নির্ভরযোগ্য তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে।